প্রথমে যদি প্রথম আলোতে নজর দেই, সমঝোতা ভঙ্গের অভিযোগ, বিরোধী দলের ওয়াকআউট, এ নিয়ে সম্ভবত পঞ্চমবার ওয়াকআউট করে ফেলেছে এই চলতি প্রথম অধিবেশন যেটি জাতীয় সংসদের, এবং এটি বারবারই বলা হচ্ছে যেটি যে বিরোধী দলের ক্ষেত্রে এই ওয়াকআউট খুবই কমন একটা ব্যাপার, সেটি সরকার দল থেকেই ওইভাবেই দেখা হচ্ছে। খুব বেশি এটি আসলে গুরুত্ব বা এটি নিয়ে খুব বেশি আতঙ্কিত আসলে তারা না বা থ্রেটেন্ড ফিল করছেন না। এবং আমরা দেখছি যে জাতীয় সংসদ অধিবেশন সম্পৃক্ত এই যে খবরটি, এটি গতকালকে যেটি ঘটেছে, কার্যকারিতা হারালো গণভোট অধ্যাদেশ, এই বিষয় নিয়ে কিন্তু সংসদ কদিন ধরেই উত্তপ্ত, সেটি আজকে আমরা দেখছি প্রধান সংবাদ করা হয়েছে। এর পাশাপাশি সংরক্ষিত নারী আসনে যে বিষয়টি রয়েছে, বিএনপি পাবে 36 আসন, আবেদন শত শত। এর পাশাপাশি জামায়াত এমপিদের স্ত্রী কন্যারা মনোনয়ন পাচ্ছেন না, এই খবরটি এসেছে। আছে এখানে হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু, অত্যন্ত দুঃখজনক। এই মৃত্যুর মিছিলটা কিন্তু থামছে না কোনোভাবেই। এবং লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী শ্রমিক নিহত। গতকালকে আপনি জানেন যে বৈরুতে ইসরায়েলি একটি মিসাইল হামলায় সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের একজন নারী প্রবাসী কর্মী তিনি নিহত হয়েছেন, ফরিদপুর সম্ভবত তার জেলা। এর ছাড়া আমরা দেখছি আন্তর্জাতিক সংবাদেও কিন্তু প্রথম পাতায় শিরোনামে স্থান পেয়েছে, হরমুজ প্রণালী পার হতে পারেনি বাংলাদেশমুখী তেল গ্যাসের জাহাজ। এটি একটি সব বলতে গেলে এক ধরনের ব্যাড সিগন্যাল বা একটি লাল সংকেতের মতোই কিন্তু মনে হয়েছে। গতকালকে হরমুজ প্রণালী দিয়ে কিন্তু এর আগে বাংলাদেশি জাহাজগুলোকে পার হতে দেওয়া হচ্ছিল, তবে গতকালকে একটি জাহাজকে কিন্তু ফিরে যেতে বলা হয়েছে। নানা সংশয়ের মধ্যে বৈঠকে বসছে ইরান এবং যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে আলোচনার যেই কথা রয়েছে, এই যুদ্ধ বিরতি বা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করবার জন্য, আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেই কিন্তু ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের যেই প্রতিনিধি দল, তারা পৌঁছে গেছেন ইতোমধ্যে, এবং সেই খবরটি আমরা দেখছি গতকালকে অর্থাৎ আজকের সংবাদপত্রের শিরোনামে দেওয়া হয়েছে। এই আলোচনার দিকে কিন্তু সারা বিশ্ব তাকিয়ে আছে, কেননা একটি যুদ্ধ আসলে আপনার আমার যেই পকেটে থাকা মানি ব্যাগ সেটাতেও পড়ে, প্রত্যেকের দৈনন্দিন জীবনের খরচায় পড়ে। আমরা পরবর্তীতে যদি চলে যেতে চাই আমার দেশ পত্রিকায়, আমার দেশে আমরা দেখছি জামায়াত ও কওমি দ্বন্দ্বের সিলসিলা। এখানে বিষয়টিকে একটু ভিন্নধর্মী বিষয় তারা আজকে প্রধান শিরোনাম করেছে। আমরা বিভিন্ন সময় দেখি আমার দেশে আসলে অন্যান্য যে প্রচলিত যে ধারা থাকে সেই ধারা থেকে একটু আলাদা রকমের শিরোনাম তারা করে তাদের পাঠকদের জন্য। আমরা সেটাই দেখছি এখানে বিশ্লেষণধর্মী তাদের যেই একটি রিপোর্ট সেটি করেছে। এর পাশাপাশি গণভোট সহ 20 অধ্যাদেশ কার্যকারিতা হারালো। যেই 133টি অধ্যাদেশের মধ্যে কিছু অধ্যাদেশ যেগুলো বাতিল করা হয়েছে, সেটির বিষয়ে মোট একটি পরিসংখ্যান নিয়ে রিপোর্টটি করা হয়েছে, যেহেতু গতকাল অধিবেশনটি মুলতবি করা হয়েছে সংসদের। এছাড়া আমরা দেখছি ইসলামাবাদে আজ বহুল প্রত্যাশিত শান্তি আলোচনা। আবারও এটি কিন্তু আজকে আমরা মনে হয় প্রত্যেকটি পত্রিকাতেই দেখব যে এই শান্তি আলোচনার বিষয়টি ইসলামাবাদের সেটি প্রধান শিরোনাম হিসেবে আছে বা প্রথম পাতায় থাকবে। 1.5 লাখ লিটার ভোজ্য তেল অবৈধভাবে মজুদ, জরিমানা, কৃত্রিম সংকট রোধে সমন্বিত অভিযান। আমরা যারা ঢাকা শহরে কিংবা সারা দেশেই কি চিত্র আমরা নিঃসন্দেহে দেখছি, গতকালকেও কিন্তু তামান্না আমরা দেখছিলাম যে বাজারগুলোতে আপনি গেলে যে সয়াবিন তেল কিংবা বিভিন্ন যে ভোজ্য তেল যেগুলো রয়েছে, জ্বালানি তেলের সংকট তো ছিল, এই ভোজ্য তেলের সংকট একটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। আপনি 5 লিটার 3 লিটার এমনকি হাফ লিটারের যে তেলের বোতল সেটিও পাওয়া যাচ্ছে না। 2-1 জায়গায় পলি ব্যাগে সয়াবিনের মানে তেলটি পাওয়া যাচ্ছে, সেটিও 192 টাকা গায়ে লেখা থাকলেও সেটি বিক্রি হচ্ছে 200 টাকায়। আমরা আশা করব যে এই আজকের সারাদিন বা কালকের পত্রিকাগুলোতে এটি আরও বেশি পাবো আমরা এই নিউজটি। আওয়ামী আমলে পুরনো পোশাকে ফিরতে চায় পুলিশ। পুলিশের জায়গা থেকে যে অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের পোশাক বদলানো হয়েছিল, আসলে সেটি নিয়ে এক ধরনের অনিয়মের অভিযোগও উঠেছে পরবর্তীতে, এবং 90% পুলিশ সদস্য যারা তারা মনে করছেন আগের পোশাকেই তারা ফিরতে চান। এটি নিয়ে নিঃসন্দেহে সিদ্ধান্ত আসবে সরকারের পক্ষ থেকে। এছাড়া আমরা দেখছি অর্থমন্ত্রী বিবৃতি সেটি এসেছে, জ্বালানিতে অতিরিক্ত 36,000 কোটি টাকা ভর্তুকি লাগতে পারে। এছাড়া আমরা দেখছি বগুড়া ও শেরপুরে নির্বাচন বাতিলের দাবি জামায়াতের, রাজনীতিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে গতকালকে, সেই বিষয়টিও এসেছে। আর কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশের যুবক নিহত, সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না, তারও মানে চলতেই আছে। এর মধ্যে বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর একটি বৈঠকও কিন্তু সৌজন্য বৈঠক সেটিও হয়ে গেল। তারপরে আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনায় এসেছে কিনা আমরা জানি না। আমার দেশ বন্ধের কালো দিন আজ, আজকের দিনটিতে কিন্তু আমার দেশ
পত্রিকা রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বন্ধ করা হয়েছিল, সেটিও তারা প্রথম পাতায় একেবারে কর্নারে রেখেছে। এর পরবর্তী পত্রিকায় যদি আমরা যাই, যুগান্তরের শিরোনামে আমরা দেখছি সংস্কার নিয়ে বিতর্ক থেকেই গেল, কার্যকারিতা হারালো 20 অধ্যাদেশ, অর্থাৎ আবারও সেই 133 অধ্যাদেশের মধ্যে যে 20টি অধ্যাদেশ কার্যকারিতা হারিয়েছে সেই শিরোনামটি এসেছে। 16 বছরের সীমাহীন লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে। সংসদে অর্থমন্ত্রীর এই যেই বক্তব্য গতকালকে তার সংসদ অধিবেশনে তিনি দিয়েছেন, সেটিকে এখানে ধরা হয়েছে। বিশেষজ্ঞদের অভিমতে দেওয়া হয়েছে যুদ্ধবিরতি ঘোষণার দ্রুত সুফল পাচ্ছে না দেশের মানুষ এখনই সুফল পাচ্ছে না, সেই বিষয়টি তারা এনেছে। এছাড়া আছে শান্তির খোঁজে বৈঠকে ইরান যুক্তরাষ্ট্র, যেটি বলছিলাম ইতোমধ্যেই সেখানে ইসলামাবাদে পাকিস্তানের রাজধানী, সেখানে ইরানের প্রতিনিধি দল পৌঁছে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল হয়তো খুব দ্রুত পৌঁছে যাবে সেখানে। আলোচনাটি আজকে হবার কথা। যুদ্ধবিরতির পরও হরমুজে স্থবিরতা, অর্থাৎ পেরোতে পারেনি বাংলার জয়যাত্রা যে জাহাজটির কথা বলা হচ্ছিল একটু আগেও, সেই বাংলার জয়যাত্রা নামক সেই জাহাজটি কিন্তু হরমুজ প্রণালীতে পার হতে পারেনি, দেয়া হয়নি তাদেরকে অনুমতি। এছাড়া আমরা দেখছি জুলাই যোদ্ধাদের পুনর্বাসন সহ একদিনে 23 বিল পাস, গতকালকে সংসদের কথাটি বলা হচ্ছে। অর্থনীতি পুনরুদ্ধারে আসছে উচ্চাভিলাষী বাজেট, সম্ভাব্য আকার 9,20,803 কোটি টাকা, বেশ উচ্চাভিলাষী বাজেটের কথা বলা হচ্ছে। এটি নিয়ে আসলে সংসদে নিঃসন্দেহে আরও তর্ক বিতর্ক হবে এবং এর পক্ষে বিপক্ষে নানা ধরনের কথা আমরা শুনবো, কেননা বাজেটের দিকে কিন্তু আসলে সকলেই তাকিয়ে আছে। যেই ভঙ্গুর অর্থনীতির উপরে দেশ দাঁড়িয়ে আছে, সব কিছু মিলিয়ে ঋণের যে পরিমাণ, এই মুহূর্তে জ্বালানি খাতে যে পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে, সব কিছু মিলিয়ে এই বাজেট কিন্তু একটি টার্নিং পয়েন্ট বাংলাদেশের জন্য হতে পারে। নিঃসন্দেহে সেটি সেই পরিমাণ গুরুত্বই আসলে পাবে। হাম কেড়ে নিল আরও 4 প্রাণ, এই হামের বিষয়টিও কিন্তু আমরা দেখছি বিগত কদিন ধরে ভোগাচ্ছে এবং আসলে আমাদের সোশ্যাল মিডিয়ার যে নিউজ ফিড, সেখানে এই হামের বিভিন্ন আমরা হয়তোবা এখানে সংখ্যা বলছি মাত্র তামান্না, কিন্তু এক একটি পরিবার যারা শিশুটিকে হারাচ্ছেন, 6 মাস বয়স, 4 বছর বয়স, সেই পরিবারগুলোর এক একটি যখন গল্প আপনি পড়বেন কিংবা সেই গল্পগুলো আমরা পড়ছি, এটি আসলে স্থির থাকা যায় না। এই বিষয়ে নিঃসন্দেহে কর্তৃপক্ষ খুব দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ নেবেন, তারা চেষ্টা করছেন, নিঃসন্দেহে সেই চেষ্টাগুলো সফল হবে, এতটুকুই প্রত্যাশা। পরবর্তী সংবাদপত্রে যেতে চাই। সমকাল, সময় মতো যক্ষ্মার টিকাও মেলেনি, নিয়ন্ত্রণ নিয়ে শঙ্কা। যে কথাটি বলা হচ্ছিল তামান্না, গত বছরে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময় হামের যে টিকা সেটি কিন্তু দেয়া হয়নি বা পর্যাপ্ত পরিমাণে ছিল না, এই বিষয়টি স্কিপ করা হয়েছে গত বছর, যার কারণে এইবারের হামের এই প্রাদুর্ভাব, এত শিশুর মৃত্যু এখন পর্যন্ত বাংলাদেশের মানুষকে দেখতে হয়েছে। সেই জায়গায় আমরা দেখছি যক্ষ্মার টিকাও মেলেনি, নিয়ন্ত্রণ নিয়ে শঙ্কা। এর উপরে যদি যক্ষ্মার প্রাদুর্ভাব বাড়ে, আসলে অবস্থাটা কীরকম হতে পারে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন। এটি নিয়ে আসলে সতর্কতা অবলম্বন করা এখনই উপযুক্ত সময় এবং সেটিও নিঃসন্দেহে সরকারের নজরে থাকবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরে থাকবে। 9 মাসেই ঝরে গেল আদরের প্রাণ, পুত্রহারা কৃষকের আর্তনাদ। এই বিষয়টি হামের আমি যেটি বলছিলাম একটু আগেও, যে এক একটি পরিবারের গল্প এগুলো। ডিপোতে ঘাটতি, হরমুজেও সুখবর নেই। দেশের যে জ্বালানি তেলের সংকট, সেটি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন এটি সমকাল থেকে করা হয়েছে। একদিকে যেমন ডিপোতে ঘাটতি রয়েছে, হরমুজ নিয়েও কোনো আশার সুখবর নেই, অর্থাৎ সহসায় যে সংকটটি কাটছে না তার একটা ইঙ্গিত এখানে দেয়া হয়েছে। সংসদ অধিবেশন, সরকারের বিরুদ্ধে সমঝোতা ভাঙার অভিযোগ, বিরোধী দলের ওয়াকআউট, গুম, গণভোট, পুলিশ কমিশন অধ্যাদেশ ওঠেনি। মানে এই অধিবেশনের কথাটি কিন্তু তারা এই একেবারে শুরুতে রেখেছে ডান পাশের কোনায়। 6 মাসে 5 লাখ জনবল নিয়োগ দিতে চায় সরকার। একটি বড় নিয়োগ প্রক্রিয়া সেটি শুরু হতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে। সেটি নিঃসন্দেহে যারা চাকরি প্রত্যাশী রয়েছেন কিংবা যারা ফ্রেশলি গ্র্যাজুয়েট রয়েছেন, চাকরির বাজারে প্রবেশ করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য নিঃসন্দেহে একটা সুখবর। অর্থনীতির প্রায় সব সূচকে চাপে। সংসদে অর্থমন্ত্রী সেই সূচকগুলো কিন্তু গতকালকে তার বক্তব্যে উল্লেখ করেছে। মানে একটা অর্থনীতির যতভাবে আসলে ইন্ডিকেশনসগুলো আছে, প্রত্যেকটি সূচকে কিন্তু চাপে আছে সরকার। সেই বিষয়টি আমির খসরু মাহমুদ চৌধুরী, মাননীয় অর্থমন্ত্রী, তিনি সেটি গতকালকে সংসদে বলেছেন। এছাড়া আমরা দেখছি ইসলামাবাদে অপেক্ষা করছে কূটনৈতিক গোলকধাঁধা, সেই শান্তি আলোচনার কথাই বলা হচ্ছে। হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্থবির, আবারও সেই মধ্যপ্রাচ্য যুদ্ধের বিষয়টি। তো মোটামুটিভাবে 3টি পত্রিকার বিষয় আমরা দেখলাম। চতুর্থ পত্রিকা হিসেবে যদি আমরা ইত্তেফাকে যদি একটু নজর দেই, সেখানে কিন্তু আমরা দেখছি রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে ওয়াকআউট, শফিকুর
শফিকুর বললেন ভবিষ্যতে দেখা হবে। ওয়াকআউটের কথা বলা হয়েছে, এটি গতকালকের যেই অধিবেশন সেটি নিয়েই 133 অধ্যাদেশের মধ্যে সংসদে পাশ হলো 91টি। এই অধিবেশনের গতকালকের যে বিষয়গুলো সেগুলো কিন্তু গুরুত্ব পেয়েছে। এছাড়া বড় করে যে খবরটি বলা হয়েছে, অর্থনীতির সব সূচকে চাপে মূল্যস্ফীতি বৃদ্ধি, রিজার্ভে টান, অর্থাৎ দেশের অর্থনীতি যে এই মুহূর্তে একটা নাজুক পরিস্থিতিতে আছে সেটিকে তারা প্রধান বিবেচনায় রেখেছে ইত্তেফাক। এবং একটি দেশের যে মূল কাঠামো, যে নীতিগত জায়গাগুলো থাকে, সিদ্ধান্তের জায়গা থাকে, তবে সেই সিদ্ধান্ত পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য প্রথম যে জিনিসটি দরকার সেটি হচ্ছে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা। সেই ব্যবস্থায় যখন টান পড়ে তখন পুরো দেশটি কিন্তু আসলে নড়বড়ে হয়ে যায়। সেই কারণেই তারা হয়তো এটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এছাড়া আমরা দেখছি হামে সুস্থ হওয়ার পর আবারও আক্রান্ত হচ্ছে অনেক শিশু। এটি একটি বড় দুঃসংবাদ, কেননা একে তো শিশুদের আক্রান্তের হার বেশি হচ্ছে, আবার যারা সুস্থ হচ্ছে তারা যদি পুনরায় আক্রান্ত হয় সেটি চিন্তার বিষয়। 40 দিনের যুদ্ধে কার কতটা ক্ষতি হলো, এটি একটি বিশ্লেষণধর্মী রিপোর্ট এটি তারা করেছে। অর্থাৎ মধ্যপ্রাচ্য যুদ্ধের যেই চিত্র সেটি একটা বিশ্লেষণধর্মী রিপোর্ট তারা করবার চেষ্টা করেছে। আলোচনায় বসার আগে পাল্টাপাল্টি কঠোর বার্তা দিল যুক্তরাষ্ট্র এবং ইরান। আমরা আসলে এই যুদ্ধ নিয়েই মোটামুটিভাবে দেখছি। তো তামান্না, আমার হাতে পত্রপত্রিকার খবর যদি বলি, মোটামুটিভাবে যে কটি পত্রিকা আমরা দেখলাম তাতে করে বেশিরভাগেই যে সংসদের অধিবেশনের যে বিলগুলো পাশ হয়েছে বা হয়নি সেটি আলোচনায় ছিল। সংসদে আমির খসরু মাহমুদ চৌধুরী, মাননীয় অর্থমন্ত্রী, তিনি যেই কথাটি বলেছেন অর্থনীতির সব সূচকে চাপে আছে, সেটির বিষয় নিয়ে পত্রিকার শিরোনাম হয়েছে। এবং আরও একটি বড় শিরোনাম সেটি হচ্ছে যে এই যে হরমুজ প্রণালী এবং ইরান এবং যুক্তরাষ্ট্রের যে শান্তি আলোচনা আজকে ইসলামাবাদে কিছুক্ষণ পরে হতে যাচ্ছে আজকে, সেটি নিয়ে তারা কথা বলেছে। মোটামুটিভাবে এই বিষয়গুলো এই সংবাদপত্রের শিরোনামে আমরা দেখছি। পাশাপাশি তেলের যে সংকট সহসা এটা মিটছে না, এই বিষয়গুলো এসেছে। মোটামুটিভাবে সেটিও যুদ্ধের বা যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধের সঙ্গে সম্পৃক্ত। তো এই ছিল আমার কাছে সংবাদপত্রের বিষয়গুলো। আমি আপনাকে একই সঙ্গে যদি জানিয়ে দিতে চাই, কেননা ঘড়ির কাঁটায় আসলে 8টা 23 বেজে গেছে। আমাদের যারা অফিসগামী রয়েছেন তাদের জন্য ট্রাফিক আপডেটটা দেওয়া এই মুহূর্তে জরুরি, পরে দিয়ে আসলে লাভ হবে না। সুতরাং আমরা ট্রাফিক দিয়ে যদি শুরু করি, আমাদের ট্রাফিক আপডেটে আজকে দেখছি একটু যদি আমরা দেখি, কিছুটা সময় নিচ্ছি। এই ট্রাফিক আপডেট জানিয়ে দিতে চাই, আমরা মোটামুটিভাবে এখনো পর্যন্ত বেশিরভাগ রেখা যদিও সবুজ আছে, তবে লালের উপস্থিতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা যদি ঢাকার প্রবেশ পথ দিয়ে শুরু করি, আমিনবাজার গাবতলির সামনে এসেই আপনাকে জটলায় পড়তে হবে। এরপরে আবারও দারুসালামের যে রোডটি আছে সেখানে আবারও আপনাকে অপেক্ষা করতে হবে ট্রাফিকে। এছাড়া আমরা দেখছি এখানে ঢাকার আরেকটি যে প্রবেশ পথ উত্তরার দিক হয়ে বিমানবন্দর সামনে একেবারে ফাঁকা আছে, তবে সেটি প্রগতি সরণিতে যখন আপনি ঢুকবেন তখন বাড্ডা পর্যন্ত আসতে আপনাকে বেশ খানিকটা বেগ পেতে হবে। বাড্ডা লিংক রোডের যেই সিগন্যাল সেটিতে আপনাকে সময় ব্যয় করতে হবে। একইভাবে বাড্ডা যে গুলশান বাড্ডা লিংক রোড সেখানেও আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এবং আমরা দেখছি মহাখালীতে কিন্তু বেশ বড় সড়ো জটলা ইতোমধ্যে তৈরি হয়ে গেছে। সুতরাং এই রাস্তায় যারা আসবেন তাদেরকে ভোগান্তি এড়ানোর সুযোগ এই মুহূর্তে নেই। তেজগাঁর ভেতরের সড়কগুলোতেও মোটামুটি এখন আমরা দেখছি সেখানে ধীরে ধীরে যানজটের জটলা কিছুটা তৈরি হচ্ছে। আমরা জাহাঙ্গীর গেটের সামনে একটি জটলা দেখছি। এর পাশাপাশি যে বিজয় সরণির দুই পাশেই কিন্তু অর্থাৎ যেই প্রান্তে আমরা বিজয় সরণির যে মূল বিজয় সরণি সেখানেও কিছুটা জটলা আছে, এবং ধানমন্ডির দিকে যে সড়কটি যুক্ত হয়েছে সেখানেও যানবাহনের চাপ আমরা লক্ষ্য করছি। এর পাশাপাশি যেই কারওয়ান বাজার যে মোড়টি রয়েছে সেই কারওয়ান বাজার মোড়ের আশপাশে অফিসগামী যানবাহন যে বেড়েছে সেটি স্পষ্ট। এছাড়া আমরা দেখছি শাহবাগের দিকেও মোটামুটি এখন পর্যন্ত শাহবাগের যে অর্থাৎ নিউ এলিফ্যান্ট রোড সেটি একেবারে শাহবাগ থেকে পরিবাগ হয়ে পুরোপুরি
ভাসানী সড়ক পর্যন্ত পুরোটি, অর্থাৎ হাতিরপুল থেকে শুরু করে পুরো অংশটি এখানে জটলা তৈরি হয়েছে। সম্ভবত সেখানে সড়কের সংস্কার কাজও চলছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। সেটিও একটি অন্যতম কারণ এই জটলার। এছাড়া আমরা যদি আরেকটু দেখতে চাই, পুরান ঢাকার ভেতরে চিরচেনা যেই যানজট সেটি তো আছেই। যাত্রাবাড়ি কেরানীগঞ্জ এই অংশতেও মোটামুটিভাবে এখন আমরা দেখছি যে একেবারে বড় সড়ো রকমের জটলা যাত্রাবাড়িতে। এই রাস্তা যারা ব্যবহার করবেন তাদেরকেও কিন্তু মোটামুটিভাবে 25 থেকে 30 মিনিট হাতে নিয়েই বেরোতে হবে। সব কিছু মিলিয়ে এখনও পর্যন্ত ঢাকার সড়ক থমকে না গেলেও যারা বের হচ্ছেন তাদেরকে কিছুটা সময় হাতে নিয়েই বেরোতে হবে, সেটি বলতেই হয়। এরপরে আমরা যদি একটু জানিয়ে দিই যে যাবার সময় আজকের আবহাওয়াটি কেমন থাকবে। সারাদিনের যেই আজকের আবহাওয়া, এই মুহূর্তের আবহাওয়া যদি বলি, আমরা 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে যদি বলি 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং রিয়েল ফিল কিন্তু আমরা দেখছি যে 30 ডিগ্রি, অর্থাৎ খানিকটা গরম কিন্তু বাইরে অনুভূত হচ্ছে। এছাড়া আমরা দেখছি যে বাতাস আছে মোটামুটি, এবং সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণ থেকে বাতাস আসবে, বাতাস বইছে, সেটি 19 কিলোমিটার প্রতি ঘন্টায় প্রবাহিত হবে এবং মাঝে মাঝে দমকা হাওয়া থাকবে, যেটি 24 কিলোমিটার প্রতি ঘন্টায়। এছাড়া 60% আর্দ্রতা আছে বাতাসের, অর্থাৎ ঘাম কিন্তু হবে শরীরে। সেটি যাদের সুযোগ রয়েছে বা মিটিং রয়েছে, আপনাদের ব্যাকপ্যাকে একটা এক্সট্রা পেয়ার অফ শার্টস রাখতে পারেন। এয়ার কোয়ালিটি বলা হচ্ছে, অর্থাৎ বাতাসের বায়ুমানটি বলা হচ্ছে আনহেলদি আজকে। আর আমরা দেখছি মোটামুটিভাবে সেটি কিন্তু 29, 31, অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা আমরা পাবো আজ দুপুর 1টায় 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং সেটির ফিল অর্থাৎ অনুভূত হবে, প্রকৃতির অনুভূতি 36 ডিগ্রি সেলসিয়াস। বেশ গরম আজকে কিন্তু দুপুর দিকে হবে। এরপরে ধীরে ধীরে সেটি বিকেল 5টার পর থেকে বা 6টার পর থেকে আবারও কমতে শুরু করবে। রাতের দিকে গিয়ে কিন্তু আবারও মোটামুটি একটা স্বস্তিতে আপনারা ঘুমাতে পারবেন বলে আমরা অন্তত আবহাওয়া পূর্বাভাস যা বলছে সেই হিসেবে আশা করাই যায় যে রাতের ঘুমটা অন্তত ঠিক হবে। আমরা যদি আসি ঢাকার বায়ু, মানে সেখানে আসলে সুখবর দেওয়ার মতো কিছু আছে কিনা আমি আসলে জানি না। এই সুখবরটা কবে দিতে পারবো তা আমার না আপনাদেরকে, আমাদের দর্শকদের, মানে এটি আসলে আমাদের হাতে নেই। 199 AQI আজকে কিন্তু ঢাকা আবারও 1 নম্বরে আছে। এখন আনহেলদির মধ্যে আছি, তবে হ্যাঁ আমাদের আসলে কি বলবো, এই ইন্ডেক্সে মানের যে সংখ্যাটি সেটি কিছুটা, এটি একটা আশার বিষয় যে আমরা ভেরি আনহেলদি থেকে বা হ্যাজার্ডাস থেকে, অর্থাৎ বিপজ্জনক বা অতিরিক্ত অস্বাস্থ্যকর থেকে শুধু অস্বাস্থ্যকরে নামতে পেরেছি। তো সেখান থেকে দ্বিতীয় অবস্থানে আমরা দেখছি ভিয়েতনামের হ্যানয় রয়েছে, তারা এরপরে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই, এবং ইন্দোনেশিয়ার জাকার্তা 4 নম্বরে রয়েছে। কিনশাসা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো তারা রয়েছে 5 নম্বরে। এবং আমাদের আশপাশে যারা থাকে দিল্লি, কলকাতা, করাচি, তারা কিন্তু আজকে আমরা দেখছি, করাচি তো লিস্টেই নেই টপ 10-এ, দিল্লি আছে 7 নম্বরে, কলকাতা 6 নম্বরে, সাংহাই আছে 8 নম্বরে, এবং চায়নার হ্যাংজৌ আর আছে 9 নম্বরে, এবং মুম্বাই আছে ভারতের 10 নম্বরে। মোটামুটিভাবে এইটা ছিল হচ্ছে যারা বায়ুমান খুবই খারাপ, বাংলাদেশকে অর্থাৎ ঢাকাকে 1 নম্বরে রেখে। এর পাশাপাশি আমরা একটু দেখে নেই যে পাশ্চাত্যের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের সান ফ্রান্সিসকো আজকে 1 নম্বরে রয়েছে ভালো পরিষ্কার বাতাসের শহর হিসেবে, এবং ডেট্রয়েট দ্বিতীয়তে রয়েছে, অকল্যান্ড নিউজিল্যান্ডের তৃতীয়তে রয়েছে, 4 নম্বরে মেলবোর্ন অস্ট্রেলিয়া, এবং 5 নম্বরে লস অ্যাঞ্জেলস ইউএসএ। অর্থাৎ মোট প্রথম শীর্ষ 5-এর মধ্যে আমরা 3টি দেখছি মার্কিন যুক্তরাষ্ট্র, 1টি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। মোটামুটিভাবে ভালো তালিকায় যারা থাকে তারা সেখানেই রয়েছে, এবং ঢাকা সহ অন্যান্য যেই শহরগুলো রয়েছে পলিউটেড সিটির তালিকায় তারা যথারীতি শুরুতেই রয়েছে। তো মোটামুটিভাবে যারা বাইরে বেরোচ্ছেন মাস্কটি পরুন, যেহেতু আমরা দেখলাম যে আসলে কিছুক্ষণ আগে সংবাদপত্রের বরাতে জানতে পারছিলাম যে যক্ষ্মার যে টিকা সেটিও দেওয়া সম্ভব হয়নি, সুতরাং সেটি ছড়িয়ে পড়ার একটা শঙ্কা কিন্তু রয়েছে। সুতরাং রেসপিরেটরি সিস্টেমের অর্থাৎ শ্বাসতন্ত্র জটিলতা যাদের রয়েছে তারা অবশ্যই মাস্ক পরুন, বাতাসের মানও খারাপ, আবার সংক্রমণের শঙ্কাও রয়েছে।